This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিউজের টুর শুরুতেই ওই প্রশ্নটা করি, ভোটের খিদে কি মুড়িতে মেটে? আপনি বলুন মেটে, তবু মেটানোর চেষ্টা তো করা হয়। আজ 6টা কেন্দ্রে উপনির্বাচনে হাফ ডজন ভোটের টুকরো টুকরো কয়েকটা ছবি শুরুতেই দেখাই। তার মধ্যেই খিদে মেটানোর মুড়ি একেবারে শুরুতেই। আপনারা জানেন মেদিনীপুর কেন্দ্রে উপভোট হচ্ছে। মেদিনীপুরে একটি বুথের সামনে সে কি মিল দুই ফুলের, তৃণমূল আর বিজেপি একসঙ্গে হাতে হাত রেখে ভোটারদের মুড়ি আর ছোলা বিতরণ করছে। দেখুন, ঠোঙা ভর্তি করে মুড়ি আর ছোলা। তৃণমূল বিজেপি একসঙ্গে, কিন্তু কারোর বিরুদ্ধে কারোর অভিযোগ নেই। আসার সময় অনেকে টিফিনের কথা বলে আর কি, খাওয়ার জন্য খিদা পায়। ভোট একটা তো উৎসব হিসাবে মানুষের কিছু আকাঙ্ক্ষা থাকে। মুড়ি দিলে দুটো খেতে খেতে যাবো, ওই জন্য দিয়েছি। প্রতিবারে ভোটে এরকম বসে না, ওই দু একটা আনন্দেতে দেওয়া আছে, এই তো শেষ আর নাই। আপনারা কোন দল থেকে বসেছেন? এমনি আমরা টিএমসি। এমন যদি হতো যেন স্বর্গরাজ্য, তৃণমূল বিজেপি একসঙ্গে ভোটারদের মুড়ি খাওয়াচ্ছে, কারণ সকাল থেকে লাইন দিয়ে খিদে পেয়েছে ভোটারের। মুড়ি তো হাড়োয়াতেও খাওয়ানো হয়েছে। হাড়োয়ার ছবিটা দেখুন, সেখানে আবার মুড়ি বাতাসা। দেখুন, অনুব্রত মণ্ডল গুড় বাতাসার যে দাওয়াই দিয়ে রেখেছে তা একেবারে সংস্কৃতিতে পরিণত হয়েছে। বাতাসা ঠিক রয়েছে, সঙ্গে মুড়ি, এটা হাড়োয়ায়। তবে এখানে দুই ফুলে মিল নেই, কিন্তু এখানে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শুনুন। এমনি ভোট দিচ্ছে, মুড়ি টুড়ি দেওয়া হচ্ছে। এই টিএমসি দলের। আচ্ছা, এটা কাদেরকে দিচ্ছে? এটা আমাদের ভোট দিচ্ছে টিএমসি দলের লোকের দিচ্ছি। আমরা এই ভোট দিয়ে আসার পরে ও প্রতি বছরের ন্যায় মুড়ি বাতাসা দেয়। হ্যাঁ, ভোট হলেই দেয়। ওই প্রতি বছর মুড়ি বাতাসা, সংস্কৃতি, বাতাসা থাকতেই হবে। আর তৃণমূলই বাতাসা দিচ্ছে দেখুন। তবে এর সঙ্গে অন্য ছবিও আছে। তৃণমূল শুধু বাতাসা দেয় ভাবলে আপনি খুব ভুল করবেন। সিতাইয়ের ছবিটা দেখুন, তৃণমূল হুমকিও দেয়। দেখুন, আধা ঘন্টার মধ্যে না পেলে মারি ফেলেন। আধা ঘন্টার মধ্যে টাইম দিয়ে গেলাম। ফটাফট টাইম বিষয়। হ্যাঁ, আধা ঘন্টার মধ্যে না পেলে মারি ফেলেন। আধা ঘন্টার মধ্যে টাইম দিয়ে গেলাম। ফটাফট টাইম বিষয়। হ্যাঁ, দারুণ না? এটাই তো বাংলার ভোটের ছবি। পুলিশ চুপ করে দাঁড়িয়ে আছে, নিরাপত্তা রক্ষী দাঁড়িয়ে আছে, তার সামনে ঘড়ি দেখিয়ে দেখিয়ে তৃণমূল নেতা হুমকি দিচ্ছেন, আধা ঘন্টা সময় দিলাম। তিনি পুরো ডায়লগ শেষ করলেন, তারপরে পুলিশ বলতে শুরু করলো, অ্যাকশন শুরু হলো পুলিশের। মানে তৃণমূল নেতাকে বলতে দিল পুলিশ। এটাই তো চেনা ভোট। না হলে আপনি বলুন, ভোট হচ্ছে নৈহাটিতে আর ভাটপাড়ায় গুলি চলবে, ভাটপাড়ায় মৃত্যু হবে। ভাটপাড়ায় কি হয়েছে একবার দেখবো। নৈহাটি উপনির্বাচনের দিনই ভাটপাড়ায় শুট আউট। এটাকে অনেকেই মনে করছেন যে কোথাও একটা রাজনীতির কৌশলে হতে পারে, ভোট কৌশলে হতে পারে। তবে কি অভিযোগ, কার বিরুদ্ধে অভিযোগ, শোনা যাক। অশোক শাহ উপরে ফেব্রুয়ারি 2023-এ একটা ঘটনা হয়েছিল। সেই ঘটনায় সূত্রপাত যেটা আকাশ মার্ডার আমাদের হয়েছিল, তার সঙ্গে ছিল। আমরা 4 জনকে বিরুদ্ধে চার্জশিট করেছিলাম। এখন আপাতত ওই 4 জন বেলে আছে। এই ঘটনার পিছনে কারা আছে, আমাদের যাঁচটা যে আছে এখনই স্টার্ট হয়েছে। বাট আমাদের পূর্ণ দৃঢ় বিশ্বাস, আমরা খুব তাড়াতাড়ি এই ঘটনায় কিনারা করতে পারি। কিছুদিন আগে আকাশ বলে একটা গুন্ডাকে, এই লোহাচোর যে সোমনাথ শ্যাম আছে, তার রাইট হ্যান্ডকে মেরেছিল, আবার তৃণমূলই করে পিটিয়ে মেরে দিয়েছিল। তাদের ভাইরাই মার্ডারটা করেছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মানে গোষ্ঠীদ্বন্দ্বকে বন্ধু দ্বন্দ্ব। যে মেরেছে সে একটা সময় আমারই দলের এক সহকর্মীকে মার্ডার কেসে জেলে আছে।
তার নাম হচ্ছে পঙ্কজ। পঙ্কজ হচ্ছে অর্জুন সিংয়ের খুব ঘনিষ্ঠ লোক। পঙ্কজ তো এখন জেলে, সে জেলে বসে জেলে বসেই তো অপারেশন, বিহার থেকে যাকে অ্যারেস্ট করে আনা হলো সে তো জেলেই ছিল, সেও তো অর্জুনের লোক। মানে যেহেতু আজকে নৈহাটিতে নির্বাচন, অর্জুন সিং চেষ্টা করছে বিভিন্নভাবে একটা অশান্তি পাকানোর। এটা ওর ক্যারেক্টার, ও বোমগুলির বারে চলতে পারে না। আজকে তৃণমূল কর্মী একজনকে গুলি করে মেরেছে। শান্ত নৈহাটিকে আজ নির্বাচনের দিন ও একটা অশান্ত পাকানোর চেষ্টা করছে। তৃণমূল নেতার এক কথায় অর্জুন সিং এর নাম নিচ্ছে, অর্জুন সিংই করিয়েছে এই ঘটনা। গুলি চলেছে তার নির্দেশে, মৃত্যু হয়েছে অশোক সাউয়ের, অর্জুন সিং এর কারসাজিতে। আর অশোক সাউয়ের ভাই, তার কথাটা একবার শুনুন। 12 নম্বর ওয়ার্ডে গুন্ডারাজ শেষ করতে পারবেন? ইনি বলছেন দেখা করতে হবে না, আপনি শুধু শেষ করে দিন গুন্ডারাজ 12 নম্বর আর 16 নম্বর ওয়ার্ডে। আমি বুঝে যাবো আমার ভাই আত্মা শান্তি হয়ে গেছে। টিএমসি করে ঝন্ডা বানে, 10 টাকা 20 টাকা নিয়ে ঝন্ডা বানে। কারা? ওইখানেই থাকে। সুজল আছে, সুজল প্রসাদ আছে, সুজল পাসওয়ান আছে, সাহিল আছে। কারণ আছে, অনেক কারণ আছে। টাকা ইনকাম আছে থানায়, ওই ভাটপাড়া এই থানা ইনকাম আছে। তো কোনো দিন 12 নম্বর ওয়ার্ডে গুন্ডারাজ কেউ শেষ করতে পারবে না, আমি লিখিত বলে দিচ্ছি। মৃতের ভাই তো এত কনফিডেন্ট যে পুরো কাজটাই তৃণমূলের। চলুন এলাকার খোঁজ নিয়ে একটু। আমার সঙ্গে রয়েছেন অনন্ত, ভাটপাড়া থেকেই। অনন্ত, তৃণমূল খুব স্বাভাবিকভাবে অর্জুন সিংকে কাঠগড়ায় তুলে দিয়েছে এবং এটা খুব সহজ এই পুরো শিল্পাঞ্চলে, এই বেলটায়। কিন্তু মৃতের ভাই তো দাবি করছে তৃণমূলকে। দেখো পিউ, আমরা দীর্ঘদিন ধরে একটা জিনিস দেখতে পাচ্ছি, যখনই এই বোমগুলি চলে, খুন হয়, তখন বিজেপি তৃণমূলের ঘাড়ে দোষ চাপায় আর তৃণমূল বিজেপির ঘাড়ে দোষ চাপায়, আর কেসটা দুদিন বাদে চাপা পড়ে যায় আবার যে কেসেই। দেখো, এই অশোক সাউকে যারা গুলি করেছিল তারা হচ্ছে আকাশের ভাই, অর্থাৎ সুজল, যার নাম পুলিশ কমিশনার বললেন, সেও তৃণমূল করে, আবার আকাশও তৃণমূল করতো, অশোক সাউ যিনি মারা গেলেন তিনিও তৃণমূল করতো। অর্থাৎ খুনের বদলা এটা খুন হলো। এখন প্রশ্ন হচ্ছে, এইভাবে যদি একের ঘাড়ে আর একজন দোষারোপ চাপাতে থাকে, তাহলে আবার এরকম গুলির ঘটনা পাল্টা বদলা হবে না তো? তারা আবার পাল্টা বদলা নেবার সুযোগ পাবেন না তো? এই প্রশ্নটাই বারে বারে থেকে যায়। অনন্ত, এটা যেমন একটা প্রশ্ন, তেমনি আরো একটা প্রশ্ন। দেখো, আজকে বাই ইলেকশনের দিন, এমন একটা দিনে এই ঘটনা ঘটলো যখন ভাটপাড়ার পাশে নৈহাটিতে ইলেকশন চলছে। অনেকে আবার এরকমও মনে করছেন এটা কোনো ভোট ষড়যন্ত্র বা কৌশল হতে পারে, যে গোলমাল একটা অন্য জায়গায় পাকাও, যাতে সমস্ত বাহিনী সেখানে গিয়ে ব্যস্ত হয়ে পড়ে। দেখো, সেটা তো পুলিশ তদন্ত করে দেখবে, এটা পুলিশের বিষয়। যদিও এই ঘটনায় কোনো প্রভাব পড়ার কথা নয় নৈহাটি ইলেকশনে, কারণ এখানকার ভোটাররা তো আর নৈহাটিতে ভোট দিতে যাবে না। হয়তো বিভিন্ন দলের, বিজেপি, তৃণমূল, তাদের কর্মীদের হয়তো প্রভাব পড়তে পারে, কিন্তু সাধারণ ভোটার তাদের প্রভাব পড়বে বলে মনে হয় না। যদিও এবারে নৈহাটির যে ভোট পোল হচ্ছে, সে পোলের সংখ্যা কিন্তু প্রতিবারের তুলনায় অনেকটা কম। এই মুহূর্তে আমি কিছু স্থানীয় বাসিন্দা, তারা কি ভাবছেন, এই ঘটনা তারা কতদিন দেখবেন, এইভাবে কতদিন তারা আতঙ্কে ভুগবেন, একটু জিজ্ঞাসা করে দিন। কতদিন আর আতঙ্কে ভুগবেন? এটা 3 মাসে হয়ে গেছে। 3 মাসে পরে এটা 3 বার করে আতঙ্কিত। হ্যাঁ, আতঙ্ক দিয়েছে, 3 বার করে দিয়েছিল, এটা লাট করে দিল। অনন্ত, অনেক ধন্যবাদ তোমাকে। পরে আবার ফিরবো তোমার কাছে। দেখুন, এটা ভাটপাড়ার রোজ নামচা। আমরা এই খবর করার সময় বলি ভাটপাড়াতেই রয়েছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে, এমন একটা দিনে এক তৃণমূল কর্মীর মৃত্যু হলো ভাটপাড়ায়, যেদিন ঠিক পাশে নৈহাটিতে ভোট হচ্ছে। এই দুয়ের কোনো সম্পর্ক নেই তো? কারণ এই বাংলায় ভোট মানেই আমরা জানি হিংসা। হিংসা ছাড়া, রক্তপাত ছাড়া একটা ভোটও এই বাংলায় আমরা দেখেছি কি? স্মরণ করতে পারছি না। আমার সঙ্গে রাজনীতির বিশ্লেষক শুভাশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন। শুভাশিস বাবু, আজকে এই 6টা বাই ইলেকশন, যেটা আরজি করের ঝড় পর্ব পেরিয়ে পরীক্ষায় বসেছে সবকটা দলই, তৃণমূল বিশেষ করে, সেখানে আমরা মাদারিহাটে দেখছি বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ, সিতাইয়ে তৃণমূল নেতা হুমকি দিচ্ছেন, আর ভাটপাড়ায় গুলি চলল। মানে আমরা কি আজকের ভোটটাকে সাম আপ করতে গেলে একটা শান্তিপূর্ণ ভোট, অন্তত বাংলার পার্সপেক্টিভে বলতে পারবো? কোনোদিনই নয়। আসলে মানুষের যেরকম কোনো রাজনৈতিক দল হিসাবে নিজেকে চিহ্নিত করতে সাধারণ মানুষের ভয় হয়, তত তাড়াতাড়ি একটা মৃতদেহ রাজনীতিকরণ করাটা সহজ হয়ে উঠেছে রাজ্যে।
এবং সব থেকে ভয়ঙ্কর দৃষ্টান্ত হলো এটাই, মৃত্যুর পরে একটা মানুষ কোন রাজনৈতিক দল করে সেটাই ইম্পর্টেন্ট, এবং তার থেকে ইম্পর্টেন্ট হওয়া উচিত সে কেন মারা গেল বা তাকে কেন খুন করা হলো সেটাকে ছাপিয়ে গিয়ে এখন কে কার কোন দল করে এবং কে কার উপরে দোষটা চাপাতে পারবে সেটার দিকেই দেখছি রাজনীতির বেশি কনসেন্ট্রেশন। এবং তার থেকেও একটা অবাক করা কাণ্ড লাগছে, ধরুন বিজেপি তো আজকের ডেটে অপোজিশন বাংলার তো প্রশাসনে বসে আছে যে দলটি, তার ম্যান্ডেট অনেক হাই, অনেক বেশি, তাহলে এত ইনসিকিউরিটি কিসের, এত ভায়োলেন্স কিসের? আর যদি খুন হয়েও থাকে সেটা তো রাজ্য পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে, সেটা তো রাজ্য পুলিশের এখতিয়ারের মধ্যে পড়ে, তাহলে খুন হলে কি করে বলছে যে যেহেতু এখানে ভোট হচ্ছে না এই খুনটার সাথে ভোটের যোগাযোগ নেই? ভোটের দিন একটা প্ল্যান মাফিক একটা মানুষকে মেরে ফেলা হলো যার একটা রাজনৈতিক পরিচয় আছে, সেটা কোনো মতেই হতে পারে না যে রাজনীতির সাথে কোনো যোগাযোগ নেই। সুতরাং এখানে বুঝতে হবে সবের সাথে সবের একটা যোগাযোগ আছে এবং রক্তপাতের মাধ্যমেই এখানে গণতন্ত্রটা চলছে, যেটা একটি নক্কারজনক উদাহরণ মানে গোটা ভারতবর্ষের কাছে। এবং দিনের পর দিন যেভাবে একটা প্রতিচ্ছবি তুলে ধরা হচ্ছে ভারতবর্ষের বুকে, এটার থেকে আমরা বলতে পারি বাংলার রাজনীতি যত দিন যাচ্ছে তত নিচে নামছে, এবং এই নিচে নামার ব্যাপারে শুধুমাত্র প্রশাসন না, তাদের অপোজিশনরাও যথেষ্ট সাহায্য করছে এবং দিনকে দিন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষ যথেষ্ট দুবার ভাববে একটা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য। কিন্তু তবুও শুভাশিস, তবুও এত কিছুর পরেও ফ্যাক্ট ইজ একটার পর একটা ভোটে তৃণমূল কংগ্রেস হেসে খেলে যেতে, হেসে খেলে। তার একটা বড় কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে মেন ভোট ব্যাংকগুলো আছে তাদের ডাইরেক্ট বেনিফিশিয়ারি স্কিমের আন্ডারে তৃণমূল কংগ্রেস ভীষণ সুন্দর রকম ভাবে বেঁধে রেখেছে। এবং আমি হলফ করে বলতে পারি টাউনশিপ বা মিউনিসিপ্যাল এরিয়াতে তৃণমূল কংগ্রেসের কিছু পার্সেন্ট ভোট কমলেও পঞ্চায়েত এবং পঞ্চায়েত এরিয়াতে যারা ডাইরেক্ট বেনিফিশিয়ারি সব থেকে বেশি কি বলবো কেন্দ্রবিন্দু যেখানটা, তারা কিন্তু তৃণমূলকে জিয়ে রাখছে এবং তারা কিন্তু তৃণমূলকে দিনের পর দিন সমর্থন তাদের বাড়ছে বই কি কমছে না। শুভাশিস সঙ্গে থাকুন। দেখুন, তৃণমূল আগে থেকেই ভবিষ্যৎবাণী করে রেখেছে যে আমরা এই 6টার মধ্যে 6-0 রেজাল্ট করব, এটা লিখে দিচ্ছি, কুণাল ঘোষ বলেছেন, এত কনফিডেন্স। এবং তারপর আবার সেই শাসকের বিরুদ্ধে অভিযোগ। যদি এতই কনফিডেন্স থাকে তাহলে এই সীতাইয়ে ওই তৃণমূল নেতাকে আধ ঘন্টা ঘড়ি দেখিয়ে হুমকি কেন দিতে হয়? এতই যদি কনফিডেন্স থাকে তাহলে মাদারিহাটের বিজেপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ কেন ওঠে তৃণমূলের বিরুদ্ধে? কেন নৈহাটির পাশে ভাটপাড়ায় গুলি চলে? উত্তর দেবেন কোনো তৃণমূল নেতা? না, উত্তর কেউ দেন না। শুধু নিজেদের কনফিডেন্স দেখান আর ভোটের রেজাল্ট বেরোলেই তারা বোঝাতে চান 7 খুন মাফ। দেখুন মাদারিহাটের ছবি, বিজেপি প্রার্থী রাহুল লোহারকে আটকে রাখা, তার উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ছবিটা দেখুন। তারা আসতে দিচ্ছিল না কারণ ওদের এখানে ছাপ্পা চলছিল। ধর আমাকে কারণ এই বুথে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছে। দাদা বিজেপি প্রার্থীর দাবি এখানে বুথ ক্যাপচার হচ্ছে। আপনার নাম কি দাদা? বুথের বাইরে এত লোক কেন? এত লোক কেন? এরা কারা? আপনারা তো পুলিশ নিরাপত্তা দিচ্ছেন, বুথের বাইরে এত লোক কেন? আপনারা এখন ঘুম ভাঙলো? এখন ঘুমাও, এতক্ষণ ঘুমাচ্ছিলেন? আপনারা ডিউটি করছিলেন এখানে না ছিলেন না? আছো তো, চলো। কি দেখছিলেন? কিছু দেখতে পাচ্ছিলেন না? পুলিশ কর্মীরা জানাচ্ছেন তারা আছেন, কিন্তু এই মব বুথের সামনে এইভাবে দখল করে দাঁড়িয়ে আছে। এবং দেখাবো এই ভোট গ্রহণ কেন্দ্রের দরজা বন্ধ, ভোট গ্রহণ দরজা বন্ধ, এই খোলা হলো। ভাইয়া ये तो लोग जाएगा वोट देने के लिए, दरवाजा क्यों बंद है? दादा दरवाजा क्यों बंद है बोलिए ना, आप लोग तो सिक्योरिटी देने के लिए है ना, तो दरवाजा क्यों बंद है? नहीं, दरवाजा तो ऐसे कौन बंद किया? हंगामा ऐसा किया, सिक्योरिटी कौन देगा? आप ही लोग तो देंगे। तो बंद क्यों है दरवाजा? नहीं, खोल दिया আমি দেখাবো। কেন্দ্রীয় বাহিনী রয়েছে, ভোট গ্রহণ দরজা এইভাবে বাইরে থেকে বন্ধ ছিল, আমি ঠেলে খুললাম। কেন্দ্রীয় বাহিনী বলছে আমরা দরজা খুলে দিলাম, পুলিশ বলছে আমরা আছি, কিন্তু বুথের বাইরের ছবিটা বলে দিচ্ছে কার্যত এই বুথের সামনে ঠিক কি পরিস্থিতি। যারা বাগানের মানুষের পিএফের টাকা খেয়ে খেয়ে জেলে ঢুকেছিল তারা এটা করাচ্ছে আমার উপর। বিজেপিতে এখানে ভোট দিতে চায় মানুষ, কিন্তু দিতে দিচ্ছে না। দেখুন সেন্টার এখানে রাজ্য সরকারের পুলিশ, দেখুন সেন্ট্রাল ফোর্স এখানে আছে, রাজ্য সরকারের পুলিশ দেখবে বাইরে, বাইরে কিছু দেখছে না। ছাপ্পা ভোট চলছে, জায়গায় বসে আছে, ছাপ্পা ভোট চলছে এখানে, এর জন্য এখানে দাদাগিরি করছে ওরা।
তার যেটা অভিযোগ যে ইভিএম এর মধ্যে কালো কালি দিয়ে নাম মুছে দেওয়া হয়েছে। অবশেষে মিডিয়া দেখানো ঘুম ভাঙল রাজ্য পুলিশের। নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে বুথ ক্যাপচারের ছবি দেখানোর পর ঘুম ভেঙে উঠে আসলেন ওসি। আপনি বলুন কি হচ্ছিল বুথে? বুথে দরজা বন্ধ ছিল, আপনার পুলিশ কি করছিল? ঘুমাচ্ছিলেন? এখন বলছেন বেরোন বেরোন। এতক্ষণ আপনার পুলিশের অফিসার তো ছিলেন, তিনি কি দেখতে পান না? একটু বলুন। আমাদের কাছে ইনফরমেশন আমি আসলাম। আপনার যে অফিসার ছিল তার দায়িত্ব পালন করলেন তিনি? আপনার যে অফিসার, বুথ তো ক্যাপচার হয়ে গেছিল, ছাপ্পা চলছিল ভিতরে, আপনাদের মদতে ছাপ্পা চলছিল বলে বিজেপি প্রার্থী অভিযোগ করছেন। এখন আপনার ঘুম ভাঙলো, আপনি উঠে এলেন কেন? বুথে ঢুকতে দিচ্ছে না, বাইরে থেকে বন্ধ। এই রাজ্যের শাসক শিবির TV9 বাংলার উপর এমনি এমনি রেগে থাকে, নিশ্চয়ই আপনিও বুঝতে পারছেন। যদি এইভাবে চেজ করতে হয়, যদি এইভাবেই চেজ করে সত্যিটাকে সামনে আনা হয়, তাহলে রাগ হবে না? রাগ হবে না যদি আমরা দুর্নীতির কবর খুঁড়ে 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 সত্যি কেউটেগুলোকে বের করে আনি? যেমন চোপড়ায় আমাদের নজর পড়েছে, কারণ চোপড়া এপিসেন্টার হিসেবে সামনে উঠে আসছে। চোপড়া এই বাংলার একটা ছোট্ট জায়গার নাম, যেটাকে আপনি বলতে পারেন বাংলার জামতাড়া। এই যে ট্যাব কেলেঙ্কারি, এর টাকা ওর অ্যাকাউন্টে, ওর টাকা বাইরের রাজ্যের অ্যাকাউন্টে, সব নাকি ওই চোপড়া থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আসলে আমি আরো জানি, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে সুপ্রিয়, আমার সহকর্মী সুপ্রিয়। এই যে চোপড়ার দিকে নজর পড়ছে, চোপড়া আমরা এর আগেও দেখেছি এইপিএস সংক্রান্ত যে দুর্নীতি, সেখানেও চোপড়াই ছিল এপিসেন্টার। এই চোপড়ায় কি এমন রয়েছে যে সব দুর্নীতির জড় ওখানেই? এই বিষয়টাই কিন্তু এবার এই ট্যাব দুর্নীতির তথ্য সামনে আসার পর যারা তদন্তকারী সংস্থা রয়েছে তারা কিন্তু এই বিষয়গুলোই জানার চেষ্টা করছেন। তার কারণ এই যে পড়ুয়াদের যে ট্যাবের টাকা, সেই টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে না গিয়ে পৌঁছে যাচ্ছে বিভিন্ন ব্যক্তিদের অ্যাকাউন্টে। আর সেই ধরনেরই কিন্তু ভুরি ভুরি অভিযোগ এবার সামনে উঠে আসতে শুরু করেছে। শোষণার একটি স্কুলের 31 জন পড়ুয়া, তাদের ট্যাবের যে টাকা, সেই টাকা তাদের অ্যাকাউন্টে পড়েনি, এমনই অভিযোগ জানানো হয় গতকাল। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যখন পুলিশ তদন্তে নেমে চোপড়ার দুটি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পায় তদন্তকারীরা, এবং সেই দুটি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়ার পরেই কলকাতা থেকে চোপড়ার উদ্দেশ্যে রওনা হয় কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা। এবং সেখানে যাওয়ার পর কৃষ্ণপ্রদ বর্মন এবং শরীফুল ইসলাম নামের দুজন ব্যক্তি, যাদের অ্যাকাউন্টে এই যে পড়ুয়াদের যে ট্যাবের টাকা, সেই টাকা পৌঁছে গিয়েছিল, সেই দুজন ব্যক্তিকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের আজকে ইসলামপুর আদালতে পেশ করা হবে, পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। কিন্তু এই দুজনের অ্যাকাউন্টে কি করে টাকা পৌঁছে গেল? এরাই কি এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন, নাকি এদের অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হয়েছিল? তার কারণ ইতিপূর্বে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে এটিএম জালিয়াতি হোক বা অন্য সাইবার প্রতারণার ক্ষেত্রে এ ধরনের বহু সাধারণ মানুষ, একেবারে খেটে খাওয়া মানুষ, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে দুর্নীতির টাকা বিভিন্নভাবে হাত বদল হওয়ার পর সেই সমস্ত অ্যাকাউন্টগুলোতে পৌঁছে যায়। এক্ষেত্রেও কি এ ধরনের কিছু হয়েছে? অর্থাৎ এই অ্যাকাউন্টগুলো কি ভাড়াটে অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, নাকি এই যে দুজন গ্রেপ্তার হয়েছে এরা সরাসরি এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন? তবে শুধুমাত্র যে এই যে চোপড়া, আমি খুব ছোট করে সুপ্রিয় তোমার থেকে জানতে চাইবো, চোপড়া বারবার এই সমস্ত ঘটনায় জড়িয়ে পড়ছে, তার কি ভৌগোলিক অবস্থানটা একটা বড় কারণ? চোপড়ার সঙ্গে বিহারের কানেকশন খুব ইজি ওই জায়গা থেকে, এবং আমরা জানি ট্রেন কিষানগঞ্জের ওপর দিয়েই যায়। এক্ষেত্রে যে শুধুমাত্র যে চোপড়ার নাম জড়িয়েছে তা কিন্তু নয়, বিহারের কিষানগঞ্জের নামও কিন্তু জড়িয়ে গেছে। কারণ এই রাজ্যের বিভিন্ন এই যে পড়ুয়াদের ট্যাবের টাকা, সেগুলো কিন্তু বিহারের কিষানগঞ্জের বেশ কিছু অ্যাকাউন্টে পৌঁছে গেছে। সেই তথ্য তদন্তকারীদের কাছে এসে পৌঁছেছে, এবং সেখান থেকেই তদন্তকারীরা কিন্তু একটা যোগসূত্র পাচ্ছে যে কোথাও গিয়ে জামতারা গ্যাংয়ের যারা এ ধরনের চক্রের সঙ্গে বা অসাধু কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা একদিকে সেখানে বসে যেমন কাজ করছে, তাদের হয়ে এজেন্টরা এ রাজ্যের অর্থাৎ উত্তর দিনাজপুরের এই যে চোপড়াতেও সক্রিয় রয়েছে, এবং এখানে বসেই তারা এখন এ ধরনের কাজগুলো করছেন। সুপ্রিয়, তোমাকে অনেক ধন্যবাদ। তার মানে আপাতত পুলিশ হয়তো মনে করছে কোথাও, বা গোয়েন্দারা মনে করছেন যে জামতাড়ার একটা ফ্র্যাঞ্চাইজি চোপড়ায় খোলা হয়েছে, দুটো একসঙ্গে কাজ করছে। কিষানগঞ্জ থেকে চোপড়ার দূরত্ব খুব বেশি নয়, ঘন্টা 1.5-2 খুব বেশি হলে 1-1.5 ঘন্টার রাস্তা পেরিয়ে এপাশ ওপাশ ক্রস বর্ডার এই ধরনের দুর্নীতি হচ্ছে। এদিকে ট্যাব কেলেঙ্কারিতে আমাদের রাজ্য থেকেও বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে, যার মধ্যে মালদার 2 জন, তার মধ্যে একজন আমার শিক্ষক। আমরা এতকাল বলতাম ভক্ষকই রক্ষক, রক্ষকই ভক্ষক, এখন বলতে হচ্ছে শিক্ষকই প্রতারক। চলুন, আমার সঙ্গে শুভতোষ রয়েছে মালদা থেকে। এই কম্পিউটার টিচার শিক্ষক
মানে তিনি কিভাবে তিনি কম্পিউটার জানেন এবং সেই কাজটাকেই নিজের কাজটাকেই তিনি দুর্নীতির কাজে লাগালেন? দেখো প্রথমেই তোমাকে বলি যে মালদা থেকে এখনো পর্যন্ত গতকাল থেকে আজকে পর্যন্ত 5 জন গ্রেপ্তার হয়েছে এবং 5 জনেরই কিন্তু সাইবার ক্যাফে রয়েছে। তাদের মধ্যে একজন আবার শিক্ষক, তিনি কম্পিউটার শিক্ষক রকি শেখ, তার সাথে এক স্থানীয় তৃণমূল নেতার ঘনিষ্ঠ সম্পর্ক। এবং যেটা বিষয় যে এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে, এই 5 জনকে মূলত তাদের সকলেরই বাড়ি হচ্ছে এবং তাদের ব্যবসার যা জায়গা সেটা হচ্ছে বৈষ্ণবনগর যে এলাকাতে, বৈষ্ণবনগর থানা এলাকাতে যে গ্রামগুলোতে তাদের সেই সাইবার ক্যাফে রয়েছে বা তাদের বাড়ি ঘর রয়েছে, তার থেকে মাত্র একেবারে নাকের ডগায় ভারত বাংলাদেশ সীমান্ত। যে ভৌগোলিক অবস্থানের কথা তুমি বলছিলে যে এখানে মালদার ক্ষেত্রে সেটা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ, কারণ একদিকে যেমন ভারত বাংলাদেশ, অন্যদিকে খুব অল্প দূরত্বের মধ্যেই রয়েছে বিহার এবং নদী পেরোলেই ঝাড়খণ্ড, ফলে ঝাড়খণ্ডের রাজমহল। ফলে এই দুই যে জায়গার সঙ্গে মালদার যে ওতপ্রোতভাবে জড়িয়ে, একদিকে অন্যদিকে তুমি এই যে কম্পিউটার যারা শিক্ষক রয়েছে তাদের কাজ ক্লাস 5 থেকে 8 পর্যন্ত কম্পিউটার শেখানো ছাত্রছাত্রীদেরকে, এবং এদের নিয়োগ পদ্ধতি নিয়েও কিন্তু অনেক বিস্তর গরমিল রয়েছে। কারণ যে রকমভাবে শিক্ষক নিয়োগ হয় এদের কিন্তু সেই পদ্ধতি হয়নি। এদেরকে এজেন্সির মাধ্যমে তাদেরকে নেওয়া হয় এবং সেই এজেন্সির মাধ্যমে গত 2013 থেকে আজকে এই পর্যন্ত 5 বার নিয়োগ প্রক্রিয়া হয়েছে এবং সেই 5 বার নিয়োগ প্রক্রিয়ায় এই সমস্ত টিচারদেরকে নেওয়া হয়েছে। এবং খুব ভয়ঙ্কর তথ্য দিলে শুভতোষ, তোমাকে আপাতত ধন্যবাদ। শুভাশিস বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন। দেখুন, তার মানে গোড়াতেই গলদ শুভাশিস, যা তথ্য পাওয়া যাচ্ছে। দেখুন, একটা এনআই এর তথ্য বেরিয়েছিল দিন 20-25 আগে। সেই তথ্যতে পরিষ্কার বলা হয়েছিল ডিজিটাল ক্রাইম অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ পকেট টেররিজম। এই কথাটা খুব টেকনিক্যাল কথা আমি ইউজ করলাম, কিন্তু কারণটা হচ্ছে যে এই ছোট ছোট টুকরে ভেঙে বিভিন্ন রকম ডিজিটালাইজ ভাবে আমাদের সমাজতন্ত্রকে পেনিট্রেট করার চেষ্টা করবে থ্রু বাংলাদেশ বর্ডার, এবং সেইগুলোকে ইউটিলাইজ করে বিভিন্ন রকম ভাবে আমাদের সিস্টেমকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। এই ধরনের একটা তথ্য, এই ধরনের একটা রিসার্চ ডকুমেন্ট বেরিয়েছিল। আমরা সেই জিনিসটাকে কতটা গুরুত্ব দিয়েছি বা আমাদের এখানকার যারা রাজ্য পুলিশ সেটাকে কতটা গুরুত্ব দিয়েছে, সেটার একটা উদাহরণ আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি যে এই ধরনের একটা সার্কিট চলছে যেটার সাথে ক্রস বর্ডার, ক্রস স্টেট আমরা লিঙ্কেজ পাচ্ছি, এবং বিশেষ করে যখন একটা ইলেকশন এনভায়রনমেন্ট চলছে আশেপাশে, তখন আমরা বুঝতে পারছি এই জিনিসগুলো কত সুন্দরভাবে একটা শিল্পায়ন তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি গত 10 বছরে পশ্চিমবাংলায় কি শিল্প হয়েছে না হয়েছে সেটা বড় কথা নয়, তার থেকে বড় কথা ক্রাইমকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যেতে আমাদের সরকার সক্ষম হয়েছে, এটা বলতেই হবে। এটাই তো অভিযোগ। শুভাশিস, অনেক ধন্যবাদ। আমার হাতে সময় নেই, নিউজ আর 2 শেষ করতে হবে, কিন্তু এই কথা আমরা গতকাল থেকে আপনাদের বলছি। দেখুন, হ্যাকাররা খুব সহজ একটা ফিল্ড পাচ্ছে, খুব সহজ একটা মঞ্চ পাচ্ছে যেখানে হ্যাকিং করা সম্ভব। কারণ যে সফটওয়্যারে কাজ হচ্ছে, শিক্ষা দপ্তর স্পেশালি যে সফটওয়্যারে কাজ করছে, তা 10 বছর ধরে আপগ্রেড করা হয়নি, এবং আপগ্রেডেড ভার্সন পেতে 2025। তার মানে হাতে এখনো হ্যাকারদের বেশ কিছুটা সময় সহজে হ্যাক করে সমস্ত তথ্য জালিয়াতি করে এভাবে টাকা সাইফনিং করা। সরকার কি আরেকটু সচেতন হলে এগুলো এড়ানো যেত না? প্রশ্ন থাকছে। নিউজ আর 2 শেষেও সঙ্গে থাকুন।